আসমা বেগম থরথর করে কাঁপছেন অন্ধকারে। ভীষণ ভীষণ খারাপ লাগছে তার এই মুহূর্তে। বুক ধরফর করছে সেই সাথে। সারাদিন পরে ছেলেটা বাইরে থেকে এসেছে দেখে তিনি অয়নের সাথে কথা বলতে ওর ঘরে এসেছিলেন। কিন্তু ঘরে পা দিয়ে অয়নকে না পেয়ে খোলা দরজা দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন। দুই ভাই পাশাপাশি থাকত বলে ওদের দুজনের ঘরের সাথে একটা কমন বারান্দা আছে। মনে করেছিলেন অরণ্যর বিয়ের পরে অয়নকে দোতলার রুমে পাঠিয়ে দিবেন, কিন্তু তার আর প্রয়োজন হয়নি। অরণ্যটা নিজেই নাই হয়ে গিয়ে তার সমাধান করে দিয়ে গিয়েছে। কিন্তু বারান্দায় পা দিয়েই বরফের মতো জমে গেছেন তিনি। এই না প্লিজ ছাড়ো, কেমন আদুরে স্বরে কথা বলছে নিঝুম। চোখের পাপড়িগুলো একটা আরেটাকে চুম্বকের মতো টেনে ধরেছে ওর। চোখ খুলতেই পারছে না ও হাসির চোটে উল্টো পানি গড়িয়ে পড়ছে চোখের কোল বেয়ে। উহু, আজ সারাদিন বাইরে ছিলাম, এখন একদম বুকের মধ্যে ঢুকায় রাখব বউটাকে। অরণ্য নিঝুমের পেটের উপর নাক ঘষতেই ওর চুলগুলো খামচে ধরল নিঝুম। কিন্তু জানালার বাইরে থেকে নিঝুমের খিলখিল হাসি কি ভীষণ কুৎসিত লাগল আসমা বেগমের কানে। কাউকে বলে বোঝাতে পারবেন না তিনি। অয়ন নিঝুমকে বিছানায় শুইয়ে দিয়ে রীতিমতো গলায়, বুকে, পেটে এলোপাতাড়ি আদর করছে। নিঝুমের কাপড় চোপড় ততক্ষণে বেসামাল হয়ে পড়ে আছে একপাশে। আসমা বেগমের মনে হল তিনি সহ্য করতে পারছেন না এত অনাচার তার সংসারে, তাই বুঝি তার সংসার ভেস্তে যাচ্ছে। বারান্দাটা অন্ধকার হলেও ওদের ঘরটা উজ্জ্বল আলোতে ভেসে যাচ্ছে, আর সেই আলোয় নিঝুমের সুখী সুখী চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। হতবাক হয়ে গেলেন আসমা। নিঝুমকে দেখলে তো এখন অসুস্থ বলে মনে হয় না। এটা যে অরণ্য না সেটা খুব ভালো করেই বোঝে সে এখন। তাহলে এভাবে অয়নের সাথে কিভাবে কি? ছি! ঘৃণায় গা গুলিয়ে আসতে চাইল আসমার। অরণ্যর প্রতি নিঝুমের ভালোবাসাটা একদম খাঁটি মনে করেছিলেন তিনি। অরণ্যর সন্তান পেটে নিয়ে অয়নের সাথে এভাবে আর লোক দেখান বিয়েটা হলেও ধর্মীয় মতে বিয়েটা এখনো বাকি। এই অবস্থায় এই সান্নিধ্যেটুকু কি এতই প্রয়োজন ছিল এই মেয়ের? আর কয়েকটা দিন কি শুধু অরণ্যর হয়ে থাকা যেত না? অয়নটার উপরও ভীষণ রাগ হল আসমার। ওর কাছ থেকে এরকম নোংরামো আশা করেননি তিনি। নিজ সন্তানের এমন অধপতনের কথা কার সাথে বলবেন তিনি? আধুনিকতার হাওয়ায় মানুষ আজ কোনো কিছুকেই পরোয়া করে না। বিয়ে ছাড়া এমন সম্পর্ক যে ব্যভিচার হোক, তারা যতই একজন আরেকজনের কাছে ওয়াদাবদ্ধ, এটা ভাবতেই আসমার খুব কষ্ট হচ্ছিল। অয়নকে এই শিক্ষা তিনি দেননি। ব্যভিচারের গুনাহ মাফ হয় না জানা সত্ত্বেও অয়ন এমনটা করল। রাগে গাটা জ্বলতে লাগল আসমা বেগমের। অরণ্য বা অয়ন কেউই এমন ছিল না, কিন্তু নিঝুম ওদের জীবনে আসার পর থেকে ওরা দুজনেই বেহিসেবি চালচলন শুরু করেছে। অরণ্য তাও বিয়ে করে নিয়েছিল তাদের অজান্তেই, কিন্তু অয়ন যা করেছে তাতে ওকে জুতোপেটা করতে মন চাইছে আসমার। সব নষ্টের গোড়া এই নিঝুম। কেন খাল কেটে কুমির এনেছেন সেই আফসোসে আসমার এখন মরে যেতে ইচ্ছে হচ্ছে। বেশ হতো ওই মেয়ের তার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছিল, ফালতু ফালতু তিনি ওটা আটকালেন। ঘাড়ের কাছটায় যন্ত্রণা হচ্ছে খুব, প্রেশার বাড়ছে মনে হয়। এই মেয়ে তার সংসারটাকে নরক বানিয়ে ছাড়বে বোধ হয়। নিঝুমের জন্য এক বুক ঘৃণা আর অয়নের জন্য ভয় চোখ দিয়ে পানি পড়তে লাগল আসমার। গালের উপর গড়িয়ে পড়া পানি মুছতে মুছতে নিজের ঘরে গিয়ে সোজা বিছানায় এলিয়ে পড়লেন তিনি। অরণ্যকে এমনভাবে ঠকাতে পারে নিঝুম, অথচ তিনি মনে করেছিলেন ওর ভালোবাসার মধ্য দিয়েই তার অরণ্য অদৃশ্য হয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে। এই না প্লিজ, তুমি আগে খাও। সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরতে থাকো, তোমার স্বাস্থ্য একদম খারাপ হয়ে যাচ্ছে। নিঝুমের অনুযোগ কান দিয়েই ঢোকাল না অরণ্য। উফ ঝুম, বড্ড যন্ত্রণা করছো। অরণ্য ক্লান্ত শরীরে মাথাটা নিঝুমের পেটের উপর রাখল।
এখন প্রায় পুচকুটার ধুপধাপ লাথির আওয়াজ পাওয়া যায়। এত নড়ে কেন কে জানে। আরও করব, যতক্ষণ খাবার না খাবা ততক্ষণই করব, তুমি বড্ড অনিয়ম করছো আজকাল। নিঝুম চাপা স্বরে বলে উঠল। অরণ্য খুব টেনশনে আছে, সেটা ওর চোখের বিপর্যস্ত চাহনি বলে দিচ্ছে, তবু লোকটা ওর কাছ থেকে সেটা লুকানোর সব চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা দাও তো সরো, এভাবে দুহাত দিয়ে আটকে রাখলে বাপ, পোলার মধ্যে থেকে আমি ছুটি কিভাবে? বলো বাপ, মেয়ের মধ্যে থেকে আমার একটা ছোট্ট আম্মু চাই, কিন্তু আমার ছোট আব্বু চাই। ঝুম। অরণ্য। আব্বু পরের বারে আগে আমারটা, তারপর তোমারটা পূরণ করবে আল্লাহ। উনি সবজান্তা, সব জেনে বসে আছে, আল্লাহ কি তোমার একার? আমি জানি আমার একটা ছোট্ট রাজপুত্র হবে। রাজপুত্র মানেই ফ্যাসাদ, রাজপুত্রর সাথে তার রাজ্য চাই। অরণ্যর হাত দুটো ততক্ষণে পেট ছেড়ে নিঝুমের কানে লতিতে পৌঁছেছে। 2 আঙ্গুলের মাঝে নিয়ে আলতো হাতে ওর কানের লতিটা চেপে ধরতেই নিঝুমের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। এই জায়গায় ওর ভীষণ সুরসুরি লাগে, আর এই লোক খালি ওর কান হাতায়, মনে হচ্ছে পিঁপড়ার দল বিড়বিড় করে হেঁটে বেড়াচ্ছে ওর গায়ে। বিড়ালের মতো কান ছাড়ানোর প্রাণান্তকর চেষ্টা করতে লাগল নিঝুম। ঈশ্বর আর রাজকন্যার বুঝি রাজপুত্র, রাজ্য এসব চাই না, চিটিংবাজ কোথাকার। রাজকন্যা পালতে খরচ বেশি। হাঁসফাঁস করতে করতে বলল নিঝুম। তো আমার রাজকন্যার বাপ কি গরিব নাকি ঢাকায় নিজের বাসা আছে, ভালো চাকরি করে, আর কি চাই? তো আমার রাজপুত্রের বাপেরও পয়সা আছে, সেও গরিব না। তোমার ওই রাজপুত্রের পয়সা আমি দিতে পারব না। মানে কেন? কেন দিবা না? ও তোমার বাচ্চা না? আমার খেয়ে পড়ে ওটা আমার কাছ থেকে আমার বউকেই চুরি করবে, দেব না তোমার ছেলেকে পয়সা, দেখি কি করো তুমি। ছি, কি রকম বাপে! নিজের ছেলেকেই সহ্য করতে পারে না। পারি তো না। আমার ঝুমকে আমি কাউকে দিব না, ব্যাস ঝুম শুধু আমার। পারভার্টেড লোক নিজের ছেলেকে কোনো মানুষটা হিংসা করে, আজব। আমি করি, আমার বউরে আমি কাউরে দিব না, কোনো পোলা ধরলেই মেরে তক্তা বানিয়ে দিব। তার মানে তুমি ওই অনাফনারে হ্যাপি করতে ব্যস্ত থাকবা, আর আমি আমার ছেলেকে আদরও করতে পারব না? নিঝুম এখন মোটামুটি রেগে গেছে। ঝুম, অনাকে আমাদের মধ্যে আর আনবা না, কথা দিছিলা কিন্তু। ওকে, কিন্তু আমার ছেলে না পারলে তোমার মেয়েকেও তুমি আদর করতে পারবা না বলে দিলাম। রাগে নিঝুম গাল দুটো লাল হয়ে গেছে। কতবড় সাহস, ওর ছেলেকে বলে মেরে তক্তা বানাবে, এত তো সহজ। আরে এটা একটা কথা, আমার প্রিন্সেস আমার বুকের মধ্যে থাকবে, এটাই ফাইনাল, কোনো আর্গুমেন্টে কোনো কাজ হবে না। আর আল্লাহ ছেলে দিলে? বললাম তো হবে না, আর যদি পোলা হয় তাহলে তুমি আমার কাছ থেকে কোনো গিফটই পাবা না, পরিষ্কার বলে দিলাম। লাগবে না, আমার ছেলে বড় হয়ে আমাকে কিনে দিবে। হা হা, আগে তোমার ছেলে বড় হোক। হবেই তো, এতে এত হা হা করে হাসার কি হলো? নিঝুম আরও কিছু বলতে যাচ্ছিল অরণ্যকে, কিন্তু ঘরের দরজার উপরে জোরে শব্দ হওয়াতে থেমে গেল ও। কে প্রশ্ন করার আগেই ওপাশে শাশুড়ির গলার আওয়াজ শোনা গেল। নিঝুম তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে দেওয়ার জন্য ব্যস্ত হতেই লাফ দিয়ে বিছানায় উঠে বসল অরণ্য। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। নিঝুমকে দরজা না খোলার জন্য বলার আগেই হুট করে দরজা খুলে দিয়েছে নিঝুম। গল্পে গল্পে ও এতটাই ডুবে গিয়েছিল যে শাশুড়ি অয়নকে এভাবে ওর রুমে দেখলে কি ভাববেন সেটা ওর একদমই মাথায় ছিল না। দরজাটা হাসি মুখে খুলতেই শাশুড়ির ঠান্ডা করা চাহনি চোখে পড়ল নিঝুমের। এরকম দৃষ্টিতে উনি এর আগে কখনো ওকে দেখেছেন বলে নিঝুমের মনে পড়ে না। নিঝুম ভালো করে কিছু বোঝার আগেই রাগে ফেটে পড়লেন আসমা বেগম। ছি নিঝুম, তোমার একটু বাধল না এসব করতে?
আমার ছেলেটা মরেছে, এখনো বছর পেরোয়নি আর তোমার সব দুঃখ এর মধ্যেই মরে গেল। এই বলে তুমি অরণ্যর জন্য পাগল হয়ে যাচ্ছিলা আর এখন অয়নের সাথে ছি। নিঝুম হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে। আসমা বেগমের কথাগুলো ওকে এফোরোফোর করতে লাগল রীতিমতো। সব মিথ্যা ছিল, তার মানে সব তোমার ভাওতাবাজি ছিল। তুমি তোমার পেটের বাচ্চাটার জন্মটাকেও একটু শুদ্ধ রাখলা না নিঝুম? কেমন মা তুমি? আসমার প্রশ্নের বাণে জর্জরিত হয়ে দিশেহারা হয়ে গেছে ততক্ষণে নিঝুম। চোখে দিয়ে ভালো করে না কিছু দেখছে আর না শুনছে। শাশুড়ি অরণ্যকে অয়ন ভাবছে বলেই এতে কিছু বলছে এটা ও বুঝতে পারছে, কিন্তু তারপরও আসমার কথাগুলো ওর কলিজার একেবারে ভিতরে যেয়ে লেগেছে। ওর বাচ্চার জন্ম ও অসুচি করে দিয়েছে এই কথাটা কেন যেন ও নিতে পারছে না। প্রচণ্ড দুঃখে ওর চোখ ফেটে কান্না আসছে। অরণ্য ওকে কেন এত দুঃখ দেয়, আর কত কষ্ট ওর পাওনা। অরণ্যর কানে মায়ের প্রত্যেকটা কথাই স্পষ্টভাবে ঢুকেছে। মা যে ওদের ভুল ভাবছে আর সেটাই যে স্বাভাবিক, এতে কোনো ভুল নেই, কিন্তু তারপরও হুট করেই মনটা খারাপ হলো অরণ্যর। ধুর, নিঝুমকে কেবল একটার পর একটা ব্যথা দিয়েই যাচ্ছে ও। এরকম শারীরিক অবস্থায়ও ছাড় পাচ্ছে না মেয়েটা। আচ্ছা, ও সত্যি মরে গেলে কি হতো ঝুমের? অয়নকে দরজার দিকে এগিয়ে আসতে দেখে আসমার রাগটা আরও বাড়ল। অয়ন কিছু বলতে যাবে তার আগেই ওকে উদ্দেশ্য করে বললেন, খবরদার আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করবি না। কত বড় খারাপ একটা মানুষ হয়ে গেছিস তুই, আমি ভাবতেই পারছি না। নিঝুমের পা দুটো যেন ওর কাছে ছুটি চাইছে, আর দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যাচ্ছিল প্রায়। ঝুম প্রায় দৌড়ে এসে নিঝুমকে ধরল অরণ্য, আরেকটু হলেই বুঝি সর্বনাশ হয়ে যেত কোন। ভয় মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে অরণ্যর। কিন্তু আসমা বেগম আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। গভীরভাবে কিছু ভাবার মন মানসিকতা আজ তার নেই, মনে হচ্ছে আজ তিনি বধির, অনুভূতিশূন্য। ছেলের বউয়ের কীর্তিকলাপ নাকি হারিয়ে যাওয়া ছেলের অসম্মান কোনটা আজ তাকে এত ব্যথাতুর করে রেখেছিল, জানেন না তিনি। অয়ন স্বর নিঝুমের কাছ থেকে, তুই ওর জন্য এখনো আর 5টা ছেলের মতোই হারাম, একরকম গর্জে উঠলেন আসমা বেগম। কিন্তু আম্মু, আর একটা কথা না, ছাড় ওকে অয়ন। আগে সত্যি সত্যি বিয়ে কর ওকে, তারপর ওর সাথে ওসব নোংরামোগুলো করিস, আমি বাধা দিব না। মায়ের আদেশ, এরপরে আর কোনো কথা চলে না। কিন্তু অরণ্য আজ নিরুপায়, তাই বাধ্য হয়ে মুখ খুলল। আম্মু, নিজের বিয়ে করা বউকে আর কবার বিয়ে করব? অয়ন, ওটা লোকদেখানো বিয়ে ছিল, তুই খুব ভালো করে জানিস। আমি অয়ন না আম্মু। তার মানে? হতবাক হয়ে জিজ্ঞেস করলেন আসমা। অয়ন কি এখন নতুন তামাশা শুরু করবে আর বলবে যে ও অরণ্য? আম্মু, আমি অরণ্য। আসমা বেগম কথা না বলে চুপ থাকলেন কিছুটা সময়। নিঝুম অয়নকে এতটাই কাবু করে ফেলেছে নিজের জালে যে অয়ন এখন নিজেকে অরণ্য বলেও চালিয়ে দিতে চাচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! অরণ্য মায়ের এরকম অদ্ভুত হাসি হাসি চেহারা দেখে সমস্যাটা বুঝে ফেলল। আম্মু মনে করছে ও আগের মতো লুকোচুরি খেলছে মায়ের সাথে, কিন্তু ও তো অয়নকে ছাড়া একা লুকোচুরি খেলতে অভ্যস্ত নয়। তাই তো ধরা খেয়ে গেল ঝুমের কাছে। একটা দীর্ঘশ্বাস, হারিয়ে যাওয়া ছোটবেলাটা যদি আবার ফিরে পাওয়া যেত। আম্মু, বিশ্বাস কর, আমি সত্যি বলছ, অরণ্যর চোখে অনুনয়। আসমা বেগম হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না, কিন্তু তার কেন যেন বুক কাঁপছে ছেলের দিকে তাকিয়ে। এটা যদি সত্যি সত্যি অরণ্য হয় তাহলে তার অয়ন। তার অয়ন কই? আসমার মুখ থেকে হাসিটুকু ধীরে ধীরে বিলীন হতে লাগল। তিনি বিশ্বাস করতে চাচ্ছেন না, কিন্তু ছেলের কাতর চোখ দুটো তাকে বলে দিচ্ছে তিনি আবারও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন, খুব ভয়ঙ্কর কিছুর।
নিঝুম বালিশে মুখ চেপে শুয়ে আছে, কিন্তু তারপরও ওর ফোপানোর শব্দটা বন্ধ করতে পারছে না। অরণ্য করুণ মুখে বারবার ওর চোখের পানি মুছে দেওয়ার বৃথা চেষ্টা করে বিফল হয়ে বসে আছে। কি বলবে কিছু মাথায় আসছে না। মেয়েটা একদম ওর দোষে এতগুলো কথা শুনল, আর তাও এত খারাপ একটা বিষয় নিয়ে যে অরণ্যর এই মুহূর্তে রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। কিন্তু সেটা করলেও দেখা যাবে কোনো না কোনোভাবে সবাই ঝুমের দোষ দিবে শিওর, তাই যথেষ্ট কষ্ট করে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে ও। ঝুম প্লিজ আমার কথাটা একটু শোন, তুমি তো জানো যে আম্মু তোমাকে কতটা আদর করে, কত পছন্দ করে। তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয় ক্লিনিকে, তখনই আম্মু তোমাকে সাথে সাথে পছন্দ করে ফেলেছিল। আমি নিজে না গিয়ে অয়নকে পাঠিয়েছি, সেজন্য কি রাগ হয়েছিল? দুই ভাই মিলে কতবার কান ধরে উঠবস করেছি, তুমি প্লিজ আম্মুর কথাটা ধরো না। কথাগুলো নিঝুমকে ঠিক কতটা স্বস্তি দিল জানে না অরণ্য, তবে নিঝুম শোয়া থেকে উঠে বসল। নাকটা একদম টুকটুকে লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে একাকার। অরণ্যর মনে হল এই সব কিছুর জন্য শুধু ও দায়ী। ওর জন্যই তার প্রিয় দুটো মুখ এরকম অসহায়ের মতো কেঁদে ফিরছে। এদের ও এত এত সুখ দিতে চায়, আর ওর কারণেই ওর পরিবার খালি দুঃখ পায়। ওর আসলে এই চাকরি করতে আসাই ভুল হয়েছে, এর চেয়ে পাশ করেই বাইরে কোথাও স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা উচিত ছিল, তাহলে ওর পরিবার ভালো থাকত। বাইরে থাকলে নিশ্চয়ই রাইসুলের মতো লোক ওর পিছনে পড়ত না, অয়নটাও আজ বেঁচে থাকত। উফ, এত মানুষের চোখের পানির ভার ও কি করে সইবে? আম্মুকে কি বলবে? সেও তো ওই কথা শোনার পর থেকে পাথরের মতো মুখ করে নিজের ঘরে গিয়ে শুয়েছে। আর মনে হয় কোনোদিন ওর মুখ দেখবে না আম্মু। তাহলে ওর বেঁচে থেকেই বা লাভ কি? আই অ্যাম সরি। নিঝুমের আঙ্গুলের স্পর্শে ঘোর কাটল অরণ্যর। ভাবনায় তলিয়ে গিয়েছিল ও একদম। সরি। না ঝুম, তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি একটা অপদার্থ ভাই, একটা অপদার্থ ছেলে, একটা অপদার্থ স্বামী, আর একটা অপদার্থ বাবাও। দেখো না আমার সামনে বারবার আমার নিষ্পাপ বাচ্চাটা জন্মের জন্য অপমানিত হয়, আর আমি প্রতিবারই অক্ষমের মতো সেটা শুনি, প্রতিবারই শুনি। অরণ্যকে এরকম ইমোশনাল দেখে নিঝুম সাথে সাথে নিজেকে সামলে নিল। সত্যিই তো মামনি ওকে কত আদর করে, সেটা কি ওর অজানা? আর ওর আম্মুও কি কম কথা শুনিয়েছে ওকে যখন প্রথম ওর প্রেগন্যান্সি ধরা পড়ল। তাহলে এখন শাশুড়ির কথায় এত বেসামাল হলে হবে কেন? যুদ্ধ তো একা অরণ্য করছে না, ও করছে, গোটা পরিবার করছে। খুব সূক্ষ্মভাবে দেখলে দেশের সব মানুষই করছে। অনেকগুলো অকুতোভয় মানুষ নিজের জীবন বাজি রেখে যুদ্ধের মাঠে নামতে যাচ্ছে, জীবন নিয়ে ফিরবেই তার কোনো আশ্বাস তো সত্যিই নেই, তবে ও কেন বোকার মতো ভেউ ভেউ করে কাঁদবে? যোদ্ধাদের কাঁদতে নেই। ছি, এই বোকা ছেলে, তুমি এত কাঁদ কেন? অরণ্যর মুখটা দুই হাতের ভিতরে আঁকড়ে ধরল নিঝুম। তুমি জান না বাবাদের কাঁদতে নেই। তুমি যদি এমন করে কাঁদ তাহলে ও ভয় পেয়ে কার কাছে লুকাবে? আমি কার বুকে লুকাব? নিঝুমের কথায় কাজ হল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করল অরণ্য। কিন্তু সত্যি কথা, আম্মুকে তখন ভিতরে ভিতরে ভাঙতে দেখেছে ও। আম্মুর মুখোমুখি দাঁড়াতে ভীষণ ভয় হচ্ছে ওর। চল। কোথায়? মামনির কাছে। আম্মু এখন একটু নিজের মতো থাকুক ঝুম। অয়নের ব্যাপারটা এত সহজে মেনে নেওয়া সম্ভব না আম্মুর জন্য। সেজন্যই যাব, চল। কিন্তু কোনো কিন্তু না, এখনই সবচেয়ে ঠিক সময়, এখনই তার তোমাকে প্রয়োজন, এই সময় একমাত্র তুমি ওনার ভিতরের ঝড়টাকে থামাতে পার। অরণ্যর ভিতরের দোদুল্যমান অবস্থাটাকে এক ফু দিয়ে উড়িয়ে দিল নিঝুম।
প্রায় একরকম টানতে টানতে ওকে নিয়ে আসল শাশুড়ির ঘরে। মামনি, আম্মু, ওদের ডাকে আসমা বেগম কেমন কেঁপে উঠলেন। কে ডাকল? অরু আর অনু না? হুড়মুড় করে উঠে বসলেন আসমা বেগম বিছানার উপর। তার বাচ্চারা এসে গেছে, স্কুল মনে হয় ছুটি হয়ে গেছে, ওদের খাবার টেবিলে দিতে হবে। কিন্তু সামনে এরা কারা? আম্মু। কে? আচ্ছন্ন স্বরে বললেন আসমা বেগম। এটা তো অরণ্যর গলা মনে হয়। নাকি অয়ন? আম্মু ও আম্মু। অরণ্য ভয় মাকে ধরে দুবার জোরে জোরে নাড়া দিল। কে অরণ্য? হুমম। অয়নটাকে দেখছি না, ওকে ডাকতো বাবা, কতদিন ওকে দেখি না। মায়ের কথায় অরণ্যর গলা শুকিয়ে গেল। অয়নকে কি করে ডাকবে ও? ওকে কি করে আনবে আম্মুর সামনে? মামনি, এই তো অয়ন। নিঝুম তাড়াতাড়ি আসমার সামনে এসে দাঁড়াল। কই, কোথায় আমার অয়ন? অসহিষ্ণু স্বরে চারদিক খুঁজতে লাগলেন আসমা। এই তো, এই যে। আপনি চোখ বন্ধ করে দেখুন তো টের পান কিনা। নিঝুম আসমার একটা হাত নিয়ে নিজের পেটের উপর চেপে ধরতেই ধূপ করে একটু নড়ে উঠল নিঝুমের পেটটা। যেন জানান দিল, আমি আছি, আমি আছি। অনেকটা সময় আসমা চোখ বন্ধ করে বসে রইলেন। এরপর টপ টপ করে পানি পড়তে লাগল দুচোখ দিয়ে। জানিস মা, আমার অয়নটা না এমনিতে খুব লক্ষ্মী ছিল, অরুটা যতটা দুষ্ট ছিল ও ঠিক তার উল্টো। সারাদিন খালি পড়ত। যত দুষ্টুমির বাসা হলো এই বড়টা, ছোটটাকে শুদ্ধ নাচিয়ে বেড়াত। একটা দীর্ঘশ্বাস ফেললেন আসমা। অনুর মতো তোর ছেলেটাও খুব মানেওটা হবে দেখিস, তবে বাপের কিছু বৈশিষ্ট্য তো পাবে, তাই দুষ্ট হবে খুব। ওকে খুব আগলে রাখবি, খুব সাবধানে, একদম তোর বুকের মধ্যেখানে। তুমি কি আমার উপর রাগ করে আছো আম্মু? আসমা বেগম বিষণ্ণ চোখ তুলে ছেলের দিকে তাকালেন। আয়, এখানে বস। অরণ্য শ্লথ গতিতে মায়ের পাশে গিয়ে বসল। আসমা অরণ্যর এলোমেলো হয়ে যাওয়া চুলগুলোকে আঙ্গুল দিয়ে আছড়ে ঠিক করে দিলেন। তোর কি মনে হচ্ছে অয়নের জায়গায় তুই মরে গেলে আমি খুশি হতাম অরু? তোরা দুজনেই আমার দুটো চোখ, তোদের দিয়েই আমি দুনিয়ার আলো দেখি। আজ একটা চোখ নেই, তাই আগের চেয়ে ঝাপসা দেখি, কিন্তু দেখি। আম্মু, তুমি শশশ আমার কথাটা শেষ করতে দে অরণ্য। আমি চাই আমার নিরাপরাধ ছেলেটা তার সাথে হওয়া অবিচারের সুষ্ঠু বিচার পাক। কিন্তু সাথে এটাও চাই যে, আমার অয়ন যেন তার মায়ের কাছে অসহায়ের মতো জিজ্ঞেস করে না বসে যে, মামনি, আমার বাবা কই? প্রতিটা জীবনে আমার ছেলেটা যেন ঘুরে ফিরে কষ্ট না পায়। তুই আমাকে কথা দে যে তুই ওদের জন্য ফিরে আসবি, কথা দে। অরণ্য কথা না বলে মায়ের হাতটা শক্ত করে ওর মুঠির ভিতরে চেপে ধরল। কি উত্তর দিবে মাকে? অয়ন, আচ্ছা, বাচ্চাটা যদি মেয়ে হয় তবে? আম্মু কি খুব বেশি কষ্ট পাবে? কাল রাতেই ওদেরকে কুমিল্লায় রওনা হতে হবে। এই কথা নিঝুমকে বললেই হয়তো কেঁদে কেটে একাকার করবে। আর এখন আম্মু এতদিন জানত অয়ন ব্যাংকের কাজে এখানে ওখানে যাচ্ছে, কিন্তু এখন আর কোনো কিছুই লুকানো যাবে না মার কাছ থেকে। কাকে রেখে কাকে সামলাবে ও? গত কয়েক ঘণ্টায় নিঝুমের আচরণে খুব অবাক হচ্ছে অরণ্য। আর 1 ঘণ্টা পরে ওদের গাড়ি চলে আসবে। অরণ্য মনে করেছিল নিঝুম অভিমান করবে, কাঁদবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে আজ সারাদিন ওর সাথে ছায়ার মতো লেগেছিল নিঝুম। ওর ছোট ব্যাগটা প্যাকও করে দিয়েছে ঝুম নিজেই। অরণ্য দরকারি আরও কিছু ভরে ব্যাগের চেইনটা লক করে দিল। 7 দিনের বেশি কিন্তু দেরি করবে না, আহ্লাদী ভঙ্গিতে ঠোঁট ফুলাল নিঝুম। মিশন সাকসেসফুল হলে যেদিন শেষ হবে সেদিন রাতের মধ্যেই ঝুম অরণ্যর বুকে থাকবে, প্রমিস। নিঝুমের নাকের মাথাটা 2 আঙ্গুল দিয়ে ধরে একটু টেনে দিল অরণ্য।
আর যদি দিনে শেষ না হয়ে রাতে হয়? নিঝুম এবার আর নিজেকে আটকাতে পারে না। গলার স্বর একটু ধরে এসেছে, কান্না চাপাতে গিয়ে। অরণ্য যতই চেষ্টা করুক না কেন, মিশন সাকসেসফুল নাও হতে পারে, আর হলেও সম্পূর্ণভাবে শেষ করতে কতদিন লাগবে কে জানে। রাতে শেষ হলে দিনের মধ্যে চলে আসবে। প্রমিজ, পিঙ্কি প্রমিজ। যা কি বলে বাচ্চা মেয়েদের মতো। আরে মেয়েরা তো দেখি এই বলে আজকাল ওই যে কি নাটক হয়। তো তুমি কি মেয়ে? ওই মেয়ের বাপ হওয়ার প্র্যাকটিস করছি আর কি। আবার বলে মেয়ে হবে? মামুনি বলল না যে অয়ন আসবে, তবু তুমি খালি মেয়ে মেয়ে কর, খুব খারাপ। আরে আমি কি বলছি নাকি যে ছেলে চাই না, কিন্তু পরের বারে আমার রাজকন্যা চাই। রাজকন্যারা বাবাকে বেশি ভালোবাসে। এই দেখছো আবার তুমি আমার ছেলেকে ছোট করতেছ, নিঝুম গোমরা মুখে বলল। ঝুম, এখন তুমি আমার সাথে এই নিয়ে ঝগড়া করবা বউ? না, কিন্তু আমার এখন একটা ছেলে চাই। উপরালা যা দিবে তাই ওকে। হুম, সুস্থভাবে হোক এই দোয়া করি। হুমম। আরে ঝুম, আরে ওই পাগলি কান্না করতেছ কেন? কানতেছি না তো। তো কি করতেছ? হাসবেন্ড অফিসে গেলে বুঝি বউরা এরকম ভেউ ভেউ করে কাঁদে? তুমি তো রোজকার মতো অফিসে যাচ্ছ না, কয়দিনের জন্য চলে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু সবার হাসব্যান্ডই কত কাজে বাইরে যায়, ট্রেনিংয়ে, ব্যবসার কাজে, তাদের বউরা থাকে না? কিন্তু তাদের মাথার উপর কি এমন বিপদ থাকে? যে কোনো সময় তৈরি থাকতে হয় দুঃসংবাদের জন্য। আমি আগে জানলে তোমাকে বিয়েই করতাম না। ও রিয়েলি? তাহলে বিয়ে ছাড়াই হানিমুন করতে? ছি, কি ছি। ওই দিন লঞ্চে কিন্তু দুজনেই বেসামাল ছিলাম। মোটেই না, সব দোষ তোমার, তুমি জোর করছিলা। ঈশ্বর, এখন সব দোষ আমার, নিজে যেচে পড়ে আমার কেবিনে থাকতে আসলে কেন? আমি আসতে বলেছিলাম? আমি কি জানি নাকি তুমি এত খারাপ একটা লোক? জানলে কখনো তোমার ত্রিসীমানায় ঘেঁষতাম না। ওই দিন কলেজ থেকে অদিয়ার কাছে গেলেই হতো, না অয়ন আমাকে দেখত আর না তুমি। ঈশ্বর বিরাট আফসোসরে আমার বউয়ের, অরণ্য, নিঝুমের মুখটা উঁচু করে ধরল। ঈশ্বর চোখের পানি, নাকের পানি সব মিলে মিশে একদম বঙ্গোপসাগর হয়ে গেছে একটা। এই মুখে আদর করতে গেলে আমি ডুবে না যাই। নিঝুম হাত দিয়ে মুছতে গিয়েও বিফল হল। মুছলে আবার পানি গড়িয়ে এসে জায়গাটা ভরাট করে দিচ্ছে। ঝুম, কান্নাটা বন্ধ কর, দোহাই লাগে, নইলে সারারাত জার্নি করব, আমার এক ফোঁটাও ঘুম হবে না। আমি তো চেষ্টা করছি, হচ্ছে না তো আমি কি করব? আসলেই তো কি করতে পারে নিঝুম? নিঝুমের মুখটা বুকের সাথে চেপে ধরল অরণ্য। আচ্ছা, ও এই মুখটা আবার দেখার সুযোগ পাবে তো? একটা দীর্ঘশ্বাস না চাইতেন বের হয়ে আসল। পরক্ষণেই নিজেই নিজেকে ধমক দিল অরণ্য। এসব কি ভাবছিস তুই অরণ্য? ছি, এই রকম ভীতু মন নিয়ে তুই শত্রুর বিরুদ্ধে লড়তে যাবি? কোষে নিজেকে একটা রাম ধমক দিল ও নিজে এরকম করলে নিঝুম তো আরো ভয় পেয়ে যাবে। মাথা নেড়ে নিজেই নিজেকে সামলাতে ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে দিল অরণ্য। এরপর তুলতুলে কান্নামাখা মুখটা অনেকগুলো আদরে ভরিয়ে দিল। নিঝুমের চোখের পানি আজ বাঁধ ভেঙেছে। পুরোটা দিন নিজেকে সামলে রেখেছিল যে ও কাঁদবে না কিছুতেই। কিন্তু এখন অরণ্যকে কাপড় পরতে দেখেই ওর মনে ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে ওই দিনের মতো যদি কিছু হয়, যদি কেউ ফোন দিয়ে বলে যে আপনার স্বামী বেঁচে নেই। নিঝুম অরণ্যর বুকের কাছের শার্টটা জোরে আঁকড়ে ধরল। তুমি আমাকে সেদিন তোমার গুলি খাওয়ার কথা বলেছিলে অরণ্য, ওই মিথ্যেটা যদি সত্যি হয়ে যায়, তখন আমার কি হবে? কিছু হবে না,
আমি হতেই দিব না, পিঙ্কি প্রমিস করলাম না তখন। এরপর ওয়াদা ভাঙলে তো আল্লাহ আমার উপর রাগ হয়ে যাবে, তাই না? অরণ্য আজ অনেক যত্নে নিঝুমের ঠোঁটটা নিজের ঠোঁটে তুলে নিল। নিঝুমের কান্নায় জর্জরিত হওয়া শরীরটা তখনও কান্নার দমকে ফুলে ফুলে উঠছে, যেন ঝড়ের রাতে উত্তাল সমুদ্রের বুকে বেসামাল এক টুকরো কাঠ। অরণ্যকে ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। পকেটে রাখা মোবাইলের ভাইব্রেশনে টনক নড়ল অরণ্যর। পার্থ কল করেছে, ওরা আসছে ওকে নিতে। হাত ঘড়িটা উল্টে সময় দেখতেই নিঝুম ভয়ার্ত চোখে জিজ্ঞেস করল, চলে এসেছে ওনারা? আসছে, আরও 15 মিনিট লাগবে, বলেই আবার নিঝুমের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরল অরণ্য। গাড়িতে বসে সবাই অরণ্যর দিকে মুখ টিপে হাসছিল। 10 থেকে 15 মিনিট পর পর নিঝুম ওকে ফোন দিচ্ছে। অরণ্য খুব অসহায় হয়েই ফোনটা ধরছে। এত লোকের সামনে একই কথা বলা যে কি ইরিটেটিং, কিন্তু নিঝুমের ফোন ইগনোরও করতে পারছে না। সন্তানসম্ভবা অবস্থায় একটা মেয়ে এমনি অনেক বেশি অসহায় থাকে, আর অরণ্য নিঝুমের এই অবস্থায় ওর সাথে যা করছে তাতে বউ ওর সাথে থাকে, তাই অনেক। তবে একটা বিষয় নিয়ে ও বেশ ভয় ছিল যে এতবার ফোন রিসিভ করলে মেজর মশিউর হয়তো বিরক্ত হতে পারেন ওর উপর। তাই প্রতিবারই ফোন ধরার সময় অরণ্য মশিউরের দিকে তাকাচ্ছিল, কিন্তু অরণ্য কিছুই বুঝতে পারল না। পুরোটা সময় মশিউর কেমন একটা ধ্যানমগ্ন হয়ে বসে রইল। লোকটা অবশ্য এমনিতেও খুব বেশি বাড়তি কথা বলে না। কুমিল্লার কাছে যেয়ে ওরা চা খাওয়ার জন্য থামতেই অরণ্য নিঝুমকে ফোন দিল। হ্যালো ঝুম, আমরা এখন কুমিল্লায়। আচ্ছা, তুমি এখন ঘুমাও। আচ্ছা, তুমি পৌঁছে আমাকে ফোন দিও। দিব, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি পৌঁছে ফোন দিয়ে তোমাকে উঠিয়ে দিব। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা রাখো, আর আসার সময় আমার জন্য অনেকগুলা আচার নিয়ে আসবা। ইনশাআল্লাহ। বাই বাই। অরণ্য ফোনটা কেটে দিয়ে একা একাই হাসছিল। কি ব্যাপার অরণ্য, হাসছেন যে? ওয়াইফের কল ছিল? মশিউরের কথায় অরণ্য লজ্জায় পড়ে গেল। আসলে মানে? না না, লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি কথা বলতে চাইলে বলুন। না, কথা বলা শেষ। আমিও আমার মায়ের সাথে কথা বললাম, ছেলেটা সুযোগ পেলেই খালি কার্টুন দেখ, সামনে পরীক্ষা আসছে। বাচ্চারা তো একটু দেখবেই। হ্যাঁ তা ঠিক, কিন্তু ও একটু বেশি দেখে। আসলে ওরও দোষ না, ঘরে মা নেই, বাপও নাম কা ওয়াস্তে আছে, সেই বাচ্চা বেঁচে আছে এটাই সৌভাগ্য। মশিউর আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বললেন। অরণ্য খেয়াল করল মশিউরের চোখ দুটোতে অস্বাভাবিক এক ধরনের বিষণ্ণতা খেলা করছে। অন্ধকারে দাঁড়িয়ে অরণ্যর ব্যাপারটা নজর এড়াল না। পার্থ বলেছিল ওনার অতীতটায় দুঃখজনক একটা অধ্যায় আছে। ওনার স্ত্রী সম্ভবত বেঁচে নেই। কিন্তু শুধু এটাই কারণ নাকি আর কোনো কিছু আছে জানে না ও? জানেন অরণ্য, আমার স্ত্রী যখন বেঁচে ছিল তখন তার ভীষণ শখ ছিল বাগান করার। বলতো শোন, আমরা কিন্তু আমাদের জন্য একটা ছোট ছাদবাগান করব, খুব গাছগাছালি পছন্দ করত। অরণ্য মশিউরকে একভাবে দেখছিল। শক্ত আবরণের ভিতরের মানুষটা হয়তো আসলে এতটা শক্ত না, হয়তো সে ঝিনুকের মতোই নরম। কিন্তু তারপরও নিজেকে সামলানোর তাগিদেই হয়তো প্রতিনিয়ত এই যুদ্ধ। কেন যেন মশিউরের জন্য খুব খারাপ লাগল অরণ্যর। আর বিয়ে করেনি যখন, বোঝাই যায় স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি। হঠাৎ করেই নিঝুমকে দেখার ইচ্ছেটা, ওকে বুকে পিষে ফেলার ইচ্ছাটা আবার তীব্র আকার ধারণ করল। সেটা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগল,
ওর প্রতিটা শিরায় শিরায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। ওরা যখন চট্টগ্রামে পৌঁছাল সূর্য তখন পূব আকাশকে আলোয় আলোয় রাঙিয়ে ফেলেছে। রাস্তায় রাস্তায় যানবাহনের তুমুল ছুটোছুটি। ওরা বহদ্দারহাটের কাঁচা বাজারের কাছে গিয়ে 3 গ্রুপে ভাগ হল। অরণ্য আর মশিউর কাঁচা বাজারের ভিতরে ঢুকল। পার্থ আর মারুফ গাড়ির কাছে রইল। বাকিরা বাজারের গেটের কাছে ঘোরাঘুরি করতে লাগল। মজিদ নামের এক লোকের সাথে দেখা করল মশিউর। এই লোক ওদের একটা বাসার ঠিকানা দিল নিউ মার্কেটের কাছাকাছি। এই বাসাটাই আপাতত ওদের আস্তানা আগামী 2 দিনের জন্য। বাসাটার 2য় তলায় 5টা বড় বড় রুম। অরণ্য ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখে ম্যাডামের ফোন হাজির। অরণ্য দেখে ইচ্ছে করেই ধরল না। 5 মিনিট পরে ধরবে। এই 5 মিনিটে বউ গ্রিল চিকেনের মতো পুড়তে থাক। 5 মিনিট পর অরণ্য ধরার সাথে সাথেই বউ টিচারের মতো সবক দেওয়া শুরু করবে। তাহলে নিঝুমের সাথে সামান্য একটু মন কষাকষি করা যাবে। এতে দুপুর পর্যন্ত কাজ চালিয়ে নেওয়া যাবে আরামে। ঠিক 5 মিনিট পর নিঝুমকে কল ব্যাক করল অরণ্য। হ্যালো। হুমম বলো। অরণ্য এক প্লেট নুডলস উঠিয়ে নিল নিজের প্লেটে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে ওর। তুমি ঠিক আছো? নিঝুমের কথায় মন খারাপ হল অরণ্যর। না, যুদ্ধান্দেহী মনোভাব তো একটুও নেই নিঝুমের। তাহলে কি হবে? ওর তো বরং নিঝুমের এই ভয় ভয় সুর শুনে বউটাকে এক্ষুনি আবার খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। অথচ মেজর মশিউর বললেন, আগামী 2 দিন ওর নিঝুমের সাথে যত কম কথা হয় তত ভালো। বারবার কথা বলতে থাকলে ওর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অহনার কাছে। কি হলো, কথা বলো না কেন? নিঝুম উত্তর না পেয়ে একটু অবাক। এই লোক এত অন্যমনস্ক হচ্ছে কেন বারবার? উমম ঝুম, আমি খাচ্ছি। বউ শব্দটা ইচ্ছে করেই বলল না। ভীষণ টায়ার্ড লাগছে, খেয়েই ঘুমোব। ওহ, তাহলে তুমি বরং খেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়। হুমম। অরণ্য। হুমম। মামুনি তোমার কথা জানতে চাইছিল। ঝুম, আমি পরে কথা বলছি, এখন আগে খাওয়া শেষ করি। অরণ্যর নিরুৎসাহিত স্বর নিঝুমের মনটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট ছিল। তবু গলায় হাসিখুশি ভাবটা দেখানোর চেষ্টা করল ও। আচ্ছা। অরণ্য আর কথা বাড়াল না। দুপুরে খেয়ে ফোন দিবে বলে কেটে দিল। জানে নিঝুম কষ্ট পাবে, কিন্তু ওর কিছু করার নেই। এরকম আচরণ করতে ওর কলিজা ফাটছে। এখানে বসেই ও জানে নিঝুমের মুখ কান্না কন্না হয়ে গেছে। নুডলসটা কেমন বিষাদ লাগতে লাগল। তবু জোর করে খেল। খেয়েই এখন লম্বা একটা ঘুম দিবে ও। না হলে সারাদিন ঝিমুনি আসতে থাকবে। এর মধ্যে আবার অহনাকে গিয়ে নিয়ে আসতে হবে এয়ারপোর্ট থেকে। অহনাকে নিয়ে আজ আর কাল এই বাসারই 3য় তলায় থাকবে ও। ওই ফ্লোরটা ওর বন্ধু রঞ্জুর নামে ভাড়া নেওয়া হয়েছে। রঞ্জু গ্রামে থাকে, তাই ওর নাম ব্যবহার কর হচ্ছে। এই 2টা দিন অরণ্যর জন্য খুব কঠিন পরীক্ষা। অহনাকে পটাতে হবে, অয়ন সেজে ওদের বিয়ের জন্য। এই বিয়েটা খুবই জরুরি ওদের মিশন সাকসেসফুল হওয়ার জন্য। যে কোনো মূল্যে তাই অহনাকে রাজি করাতে হবে অয়ন আর ওর বিয়ের জন্য। অরণ্যকে নিয়ে অহনা অ্যাম্ব্রোসিয়া নামের একটা রেস্টুরেন্টে এসেছে। রেস্টুরেন্টে ঢুকেই অরণ্যর মেজাজ গরম হয়ে গেল। অহনা ঢুকেই বলল, চলো আগের দিন যেখানে বসেছিলাম ওই কর্নারে গিয়ে বসি। তার মানে অয়ন অহনাকে নিয়ে এর আগেও চট্টগ্রামে এসেছে, আর এইরকম দামি দোকানে এনে খাইয়েছে। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস অরণ্যর বুক চিরে বের হয়ে আসতে চাইল। অয়নটা একটা বড্ড ভুল মানুষকে বোকার মতো ভালোবেসেছিল, আর অরণ্য নিজের বউ নিয়েও এই সব দামি দোকানে ঢোকার চিন্তা করে না। না,
ঝুমকে নিয়ে চট্টগ্রামে আসলে এই রেস্টুরেন্টে অন্তত একবার ওকে খাওয়াবে অরণ্য। না হলে নিজের কাছেই কেমন অপরাধী লাগছে। দামিটা ফ্যাক্টর না, কিন্তু নিঝুমের জিনিসটা অহনাকে দিচ্ছে অরণ্য, এই অপরাধবোধটা ওকে খেয়ে ফেলছে। ঝুম ওর কাছে ওর সঙ্গ ছাড়া আর কিছু চায় না, আর এই মেয়ের সাথে ও কাজ ফেলে এসে ভালোবাসার অভিনয় করছে। অসহ্য। অবশ্য এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় কাজ। অয়ন, এবার কিন্তু আমরা কক্সবাজারে যেতে পারি। গতবার তো যাওয়া হলো না সময়ের অভাবে। দেখি আগে জরুরি কাজগুলো শেষ করি, তারপর। এবারও কি অনেক কাজ নিয়ে এসেছো অফিসের? এই ব্যাংকের চাকরি এত খারাপ আমার জানা ছিল না। আমারও না, বিড়বিড় করে বলল অরণ্য। অফিসের কাজ না বউ, শিট অনা, তোমাকে টাইম দেওয়াও তো আমার কাজ, তাই না? কি ব্যাপার বলতো একেবার বউ, আমি স্বপ্ন দেখছি না তো? অহনা খিলখিল করে হেসে ফেলল। না, স্বপ্নকে সত্যি বানাতে চাচ্ছি, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। যথাসম্ভব হাসি হাসি মুখে বলার চেষ্টা করল অরণ্য। শীত এরকম বউ বউ করতে থাকলে একদিনের মধ্যে ও ধরা পড়ে যাবে রাইসুল বাহিনীর কাছে। বি কেয়ারফুল অরণ্য, নিজের বউ বাচ্চার চিন্তা কর। ওদের কাছে সহি সালামত ফিরতে চাইলে অহনার মনে বিন্দু মাত্র সন্দেহের ছায়া পড়তে দেওয়া যাবে না। রিয়েলি অয়ন, তুমি এত কিউট কেন? তোমাকে পাওয়ার জন্য যে আমি কি করতে পারি তোমার ধারণা নেই। অহনা এবার আবদার নয়, প্রায় হুকুমের স্বরে বলে বসল, তাহলে এবার ঢাকায় ফিরে তোমার ওই ভাবিকে তোমাদের বাসা থেকে বের কর। আমি ওই মেয়েকে তোমার সাথে একেবারেই টলারেট করতে পারছি না। এক সেকেন্ডের জন্য দপ করে জলে উঠেই আবার দেতো একটা হাসি দিল অরণ্য। চিন্তা করো না সুইট হার্ট, আমি ওকে মোটেই সেইভাবে পাত্তা দেই না। নেহায়েত ভাইয়ার বাচ্চাটা পেটে, তাই কিছু বলছি না ঝুমঝুমিকে। দয়া করে আমার সামনে আহ্লাদ করে এরকম ঝুমঝুমি করবা না তো, গা জ্বলে যায়। এক বাচ্চার মা হয়ে গেছে, তারপরেও ঢঙে বাঁচে না। হিসহিসিয়ে বলল অহনা। অহনার কথায় অরণ্য একটু অবাক হল। মানে কি? ঝুমকে নিয়ে কি আগে থেকেই এদের মাঝে ঝগড়া চলে নাকি? এই মেয়ে তো ঝুমকে একদম সহ্যই করতে পারে না দেখা যাচ্ছে। ওর বউ তো এর চেয়ে কম হিংসুটি। বাই চান্স অয়ন একে বিয়ে করলে তো কুরুক্ষেত্র বেঁধে যেত বাসায়। আচ্ছা, তাহলে অন্তত ঝুম বলি। একেবারে নিঝুম বললে হঠাৎ করে আবার কিছু সন্দেহ করে বসতে পারে আম্মু। আপাতত আমি সেটা চাইছি না। অরণ্য ঝুম নামটাতেই টিকে থাকার চেষ্টা করল, এতে ওর সুবিধা। ঝুমঝুমি ওর মুখে একেবারেই আসে না। তাহলে কি চাইছ, আজীবন তোমার ঝুমঝুমির নকল বর হয়ে থাকতে? আরে না, তুমি কি পাগল হলে নাকি? বাচ্চাটা হয়ে গেলেই কিক আউট করে দিব। আমার মায়ের দুর্বলতাটা হলো ভাইয়ার বাচ্চাটা, বুঝলে অনা ডার্লিং। হুমম। শোন জান, আমি এখন একটু দরকারি কথা বলতে চাই। কি? আমার মতে এবার আমাদের বিয়েটা করতে হবে, ইটস আর্জেন্ট। না হলে আমি ঝুমকে ঠেকাতে পারব না। ওই মেয়ে তখন আমার রুমে চলে আসে। কিন্তু তুমি তো বলেছ যে তোমাদের বিয়ের কেবল নাটক করা হয়েছে। তাহলে এখন এসব কি? ওই মেয়ে এত বেহায়া কেন? হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু অনা সেও তো রক্তে মাংসের মানুষ। নিড তার থাকাও স্বাভাবিক, আর ফলস হলেও আমাদের বিয়ে হতে যাচ্ছে এরকম একটা আশা তো তাকে দেওয়া হয়েছে, তাই না? মনমনে অহনার 14 গোষ্ঠী উদ্ধার করল অরণ্য। আমার বউয়ের এক নখের যোগ্যও তুই না, উনি আবার আসছে আমার বউয়ের খুঁত ধরতে। এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফালায় দিব আমি, শয়তান মেয়ে কোথাকার। রাগে দাঁতে দাঁত ঘষল অরণ্য। ঝুম আমার কাছে আসবে না তো কি তুই আসবি অসভ্য, বেহায়া মেয়ে, টোটালি প্রস্টিটিউট একটা। কিন্তু মনের কথাটুকু মনেই বলতে হলো।
অহনার সামনে বেশ একটা দুঃখিত চেহারা ধরে বসে থাকতে হলো অরণ্যকে, যেন ও বড় দরের কোনো অপরাধ করে ফেলেছে নিঝুমের নাম নিয়ে। অহনাও এবার বিষয়টা একটু গুরুত্বের সাথেই নিল। অয়নকে বিয়ে করাটা বোধহয় আসলেই এখন জরুরি হয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়াকে বললে কি রাজি হবে? রাইসুল ওর কাজিন হলেও ওকে নিজের বোনের মতোই ট্রিট করে, তাই অনেকেই ওদের সম্পর্ক ঠিক বুঝতে পারে না। রাইসুলের ছোট ভাই জাহাঙ্গীরের সাথে ওর হৃদ্যতা অনেক বেশি ছিল, অনেকে এ কারণে আবার ওকে জাহাঙ্গীরের গার্লফ্রেন্ডও মনে করে। জাহাঙ্গীর নিজেও এটা খুব উপভোগ করত। তবে অহনা নিজে জাহাঙ্গীরকে ঠিক অতটা পছন্দ করত না, যদিও ওদের মধ্যে আনহেলদি একটা রিলেশন ছিল। জাহাঙ্গীর বেঁচে থাকলে হয়তো ওদের বিয়েও হয়ে যেত, কিন্তু জাহাঙ্গীরের মৃত্যুটাই সব এলোমেলো করে দিল। জাহাঙ্গীরের মৃত্যুর সাথে অরণ্যর নামটাও উঠে এলো আবার, এই যেন কাটা ঘায়ে নুনের ছিটা পড়ল। নিজেও ভালোবাসল না, আর ওকে যে ভালোবাসে তাকেও কেড়ে নিল অরণ্য। এই আক্রোশটাই আরও বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছিল ওর। একসময় অরণ্যর জন্য পাগল ছিল ও, কিন্তু ছেলেটার খুব হামরা ভাব, মোটে পাত্তা দিত না ওকে। তাই ওর যমজ ভাই অয়নের সাথে বন্ধুত্ব পাতাল। অয়নটা দেখতে একই রকম হলেও সহজ আর হাসিখুশি বেশি। ওর সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে অরণ্যর খবর রাখা। খবর ও রাখত, কিন্তু জাহাঙ্গীরের মৃত্যুতে জড়িয়ে গেলে রাইসুলের সামনে অরণ্যর কথা বলার সাহস হয়নি ওর আর। একদম জায়গায় গুলি করে মারবে রাইসুল। তখন থেকেই অয়নের সাথে প্রেমের অভিনয় শুরু ওর রাইসুলের নির্দেশে। কিন্তু এতে আরও উল্টো ফল হয়েছে ওর, আবারও অরণ্যর প্রতি আগ্রহ বেড়েছে। অয়ন ভিতুর মতো দেশ ছাড়তে চায়, বিদেশে সেফ থাকবে বলে। অরণ্য উল্টো বাবা মায়ের কাছে থাকতে চায়, সরকারি চাকরিতে ঢুকেছে। দেশের পরিস্থিতি খারাপ বলে যারা পিঠোটান দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালায় তারা আর যাই হোক যোদ্ধা নয়। তাই অয়নকে ও কেবল ব্যবহারই করতে পারে, ভালোবাসতে নয়। কিন্তু দুম করে ওই যোদ্ধা মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়ে ওকে একা করে চলে গেল। যদিও ততদিনে নিঝুম নামের আপদটা অরণ্যর গলায় ঝুলে পড়েছে। নিঝুমের নামটা শুনলেই ওর ভিতরটা জলে পুড়ে যায়। অরণ্য থাকুক বা না থাকুক নিঝুম ওর বাচ্চার মা, সারা জীবন অরণ্যর নামটা নিঝুমের সাথেই থেকে যাবে, এটা ভাবলেই ওর মনে হয় এক লাথি দিয়ে ওই মেয়েটার বাচ্চাটাকে মেরে ফেলে দেয়। সারা জীবন অরণ্যর মা ওকে দুই ছেলের বউ বানিয়ে পুজো করবে, সেটা ও হতে দিবে না। তাই অয়নকে ও বিয়ে করবে। নিঝুমকে ওই বাড়ি থেকে বের করে তবেই ওর শান্তি। খাবার খাওয়া শেষ হলো, অরণ্য চুপচাপ বিল পে করে দিল, যদিও বিলটা কলিজায় গিয়ে লাগল ওর। ক্যাশমেমোটা আস্তে করে পকেটে চালান করতেই অহনা বলে উঠল, চলো হোটেলে যাই, আমার ফ্রেশ হওয়া দরকার। শিওর। ওরা যখন হোটেল বাদ দিয়ে ফ্ল্যাটটার সামনে এসে থামল, অহনা রীতিমতো অবাক। অয়ন, আমরা এখানে কেন? এটা কি তোমার কোনো বন্ধুর বাসা? হ্যাঁ, কিন্তু ও এখানে থাকে না। আমি আমাদের কথা বলতেই ও বলল এখানে থাকতে। ওয়াও, তোমার ফ্রেন্ডটা তো খুব ভালো মনে হচ্ছে অয়ন। চাবি দিয়ে ফ্ল্যাটের মূল দরজাটা খুলতেই অহনা অরণ্যকে পিছনে ঠেলে নিজে আগে আগে ঢুকল। ফ্ল্যাটে খুব অল্প কিছু আসবাবপত্র আছে কাজ চালানোর মতো। 2 রুমে 2টা খাটের ব্যবস্থা করতে বলেছিল অরণ্য পার্থকে। উকি দিয়ে সেগুলো করা হয়েছে কিনা দেখার জন্য ঢুকতেই অরণ্যর পিছন পিছনে অহনাও এসে ঢুকল। ওয়াও, এই রুমটা তো পাশেরটার চাইতে বেশি সুন্দর। আমরা এই রুমে থাকি। ওকে, আমরা? অরণ্যর বুক ধড়াস করে উঠল, বলে কি এই মেয়ে? অয়ন কি এই মেয়ের সাথে ওই সম্পর্কেও জড়িয়েছে নাকি? দ্রুত মশিউরকে মেসেজ সেন্ড করল অরণ্য। উত্তর এলো, আমি দেখছি। বি কেয়ারফুল। সে কিন্তু রাইসুলের ভাইয়েরও রক্ষিতা ছিল শুনলাম,
এরকম হলে রাইসুল কোনোভাবেই বিয়েতে রাজি হবে বলে মনে হয় না। প্ল্যান এ চেঞ্জ করতে হবে, বি অ্যাপ্লাই করব। স্যার। মেসেজ পাঠিয়ে ফোনটা পকেটে রাখল অরণ্য। একটু পরেই কলিং বেলের শব্দ হল। অহনা তখন গোসল করে বেরিয়েছে মাত্র। শুনতে পেল অয়ন কার সাথে যেন কথা বলছে। গায়ে কোনোমতে তোয়াল প্যাঁচানো অবস্থাতেই বেরিয়ে এলো ও রুম থেকে। অরণ্যর হাতে তখন 2 বোতল মিনারেল ওয়াটার। অহনাকে দেখে অরণ্যর চোখ কপালে উঠল। এই মেয়ে দিয়ে সব হবে। দ্রুত চোখ নামিয়ে রুমে এসে ঢুকতেই দেখে অহনা ওই অবস্থাতেই ওর পিছন পিছন আসছে। মেয়েটার কেবল সুন্দর একটা শরীর আছে, কিন্তু কেবল ওটুকুই ভালো, বাকি সব রদ্দির মাল। অনা, তাড়াতাড়ি একটা কিছু গায়ে দাও বেবি, না হলে এখানকার মশা খুব ডেঞ্জারাস। ডেঙ্গু হলে তখন তো আমি বিপদে পড়ে যাব। তোমাকে হাসপাতালের বিছানায় দেখা আমার পক্ষে সম্ভব না। অরণ্য বিছানার চাদর হাতে নিল, সাথে সাথে, বেহায়া মেয়ে কোথাকার। অহনা হাসতে হাসতে বিছানায় বসে অরণ্যর হাত ধরে পাশে বসাল। হসপিটালের বেডে না হোক, এই বিছানায় তোমার সাথে সহ্য হবে তো? কি যে বলো, সহ্য হবে না মানে কি? একেবারে দৌড়াবে। ঠোঁটে লম্বা চওড়া একটি হাসি ঝুলিয়ে দিল অরণ্য। মনেমনে বলল, তোর সাথে শুয়ে ইটস বাঁধানোর কোনো ইচ্ছে আমার নেই। আমি একটু কফি করে নিয়ে আসি, তুমি ততক্ষণে কিছু গায়ে দাও। ঠান্ডা লাগলে খুব ঝামেলা হবে। ওকে, তবে আমি 1 গ্লাস দুধ চাই, রাতে কফি আমার স্যুট করে না। ওকে বেবি। অরণ্য রান্নাঘরে যে একটা বোতল থেকে পানি নিয়ে আলাদা আলাদা গরম করতে দিল। এই ফাঁকে নিঝুমকে একটা কল দিল। হ্যালো নিঝুম অভিমানে ফুলে আছে বোঝা যাচ্ছে। তুমি খাইস পাখি? তুমি খাইস? হুমম, আমি বাইরে থেকে খেয়ে আসছি, এখন কফি বানাচ্ছি, খাবো। ওহ, তুমি খাও জান, আমার না হলে রাতে ঘুম হবে না। আর আমি তোমাকে চিটাগং ঘোরাতে নিয়ে আসলে একটা সুন্দর রেস্টুরেন্টে এনে খাওয়াবো, প্রমিস। আমি না খাইলে তোমার কি? আর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবা মানে কি? তুমি কার সাথে ঘুরতেছ এখন অরণ্য? আরে কি বল, কারো সাথে ঘুরি না। আজকে গ্রুপের সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে খাইছি, পছন্দ হলো তাই বললাম। বলেই অরণ্য কান ধরল এক হাতে। বউয়ের সাথে কথা বলাই বিপদ। এদের মনে হয় পুঞ্জাক্ষী থাকে আল্লাহ। নইলে এত দূর থেকে টের পায় কেমনে? আরও প্রশ্ন করার আগেই রাখা দরকার। বউ তুমি এখন আগে খাও। আমি এখন রাখি, 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি কেমন? ঠিক তো দিবা তো ফোন? দিব এখন, আগে তুমি খাও, খেয়ে বিছানায় শুয়ে আমার ওয়েট কর। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, ওটা করে আসছি। আচ্ছা। আমার লক্ষ্মী বউ উম্মা। ওপাশ থেকে নিঝুমের মুখটা হাসিতে ভরে গেলেও অরণ্যর ফোনে আবার মেসেজ আসল। অরণ্য এসব উম্মা বাসায় যেয়ে দিয়েন, আপাতত চুলার দিকে মনোযোগ দেন। পানি উথলে পড়ে গেল। আর দুধ বানানোর পর পাশের বোতল থেকে অল্প পানি মিশান, ওতে ঘুমের ওষুধ আছে। খং করে হাতের গরম চামচটা পায়ের পাতাতে গিয়ে পড়ল অরণ্যর শীত। ও ভুলে গিয়েছিল পুরো বাসায় স্পাই ক্যামেরা সেট করা হয়েছে। মশিউর সব দেখছে। ওপাশ থেকে মুচকি হাসল মশিউর। অনেকদিন পর অরণ্যর মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে ওর। আসলে হাসতে ভুলে গেছে সে। অহনাকে দুধটা দিতেই 5 মিনিটের মাথায় গভীর ঘুমে তলিয়ে গেল সে। গায়ের উপর পাতলা চাদরটা টেনে দিয়ে ভিতর থেকে লক দিয়ে পাশের রুমে এসে ঢুকল ও। মশিউরকে কল করে এই রুমের ক্যামেরাটা সকাল পর্যন্ত অফ রাখার অনুরোধ করলে, প্রথমে না করে পরে ওকে করল সে। তবে এটা নীতিমালা বিরুদ্ধ একটা কাজ বলতে ছাড়ল না সে অরণ্যকে। সকাল থেকেই আবার মনিটরিং চালু করা হবে বলে ওটা ডিসকানেক্ট করল মশিউর। হুশ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরণ্য।
বউটারে কালকে মানুষের সামনে একটাও আদর দেয় নাই ও ফোনে, আর আজ এই বুড়ো খাটাসটা জ্বালাচ্ছে কই যায় ও। ঝুমকে ফোন দিতেই ওপাশ থেকে কথার ফুলঝুরি ছুটল। হু হা করতে করতে কখন যে ঘুমে তলিয়ে গেল টের পেল না অরণ্য। পতেঙ্গা বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে নোংরো করা জাহাজগুলোকে দেখছিল অরণ্য। অহনা কোকবার করে ওর হাত ধরে টানলেও পানিতে যায়নি অরণ্য। কিছু মুহূর্তে নিঝুমের জন্য তোলা থাক, ওর ভীষণ ঠান্ডা লাগছে বলে অহনাকে এড়িয়েছে অরণ্য, ওর আসলে বোরিং লাগছে। অহনার ন্যাকামি দেখে মাঝে মাঝে ওর মনে হচ্ছে একটা ধাক্কা দিয়ে অহনাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। রাইসুলকে খুঁজে পেতে অহনাকে না লাগলে এই কাজটা বোধহয় ও সবার আগে করত। মানুষ আসলে তার ইচ্ছার বিরুদ্ধে খুব বেশিক্ষণ টিকতে পারে না। অহনা না হয়ে নিঝুম হলে অরণ্য এতক্ষণে ঠিক চলে যেত। আবার ওর জায়গায় অয়ন হলেও হয়তো এই মুহূর্তে আনন্দে ভাসত, কিন্তু ওর ভীষণ বাজে লাগছে অহনার সাথে সময় কাটাতে। কখন যে মশিউরের মেসেজটা আসবে। ঠিক তখনই টিং শব্দ করে একটা মেসেজ আসল। মেসেজটা আস্তে করে দেখতেই শরীরে একটা শিহরণ বয়ে গেল অরণ্যর। শেষ পর্যন্ত ওরা তাহলে যাচ্ছে। মশিউরের মেসেজে ওর জন্য অনেক কিছু লিখা আছে। ওর ঘরে বিশেষ কিছু অস্ত্র রাখা হয়েছে, সেগুলো ওখান থেকে কালেক্ট করে ওকে অহনাকে নিয়ে বের হতে বলা হয়েছে। সাথে ওর জন্য একটা রোডম্যাপ মাথার বালিশের নিচে দেওয়া হয়েছে, বালিশের কাভারের ভিতরেই। ওরা যেহেতু প্ল্যানে বাতিল করছে তাই পুরো পথটাই অরণ্য অহনার সাথে যাবে। এখন অহনা যদি ওই টানেলটাই ব্যবহার করে তবে অরণ্য একটা কল করবে, আর যদি ভিন্ন রাস্তা দিয়ে ঢোকে তবে দুটো। যদি কোনো কারণে মোবাইল নেটওয়ার্ক ডাউন থাকে, সেক্ষেত্রে হাই কাভারেজের জন্য আলাদা ফোন রাখা হয়েছে ওর উইপনের সাথে। তবে এগুলো যেহেতু বিশেষ একটা চেহারার থাকে, সেক্ষেত্রে অহনার সামনে ওটা ব্যবহার না করতেই বলা হয়েছে। করলেও অত্যন্ত সতর্কতার সাথে। এই অহনাও প্রয়োজনে ভয়ান আক্রমণ করে বসতে পারে। রাইসুল ওর নিজের লোকদের বাইরের দেশ থেকে ট্রেইনার এনে ট্রেনিং দেওয়ায়। অহনারও সেই হিসেবে ট্রেনিং থাকার কথা। অরণ্য প্রায় জোর অহনাকে নিয়ে বাসায় ফিরতেই অহনার মেজাজ ভীষণ খারাপ হল অয়নের উপর। আজ সে পুরোদিন ঘুরতে চেয়েছিল ওর সাথে। আসলে রাইসুলকে কিভাবে ফেস করবে ও বুঝতে পারছে না। হাজার হলেও অয়ন অরণ্যর ভাই, কিন্তু অহনার দিকটাও তো ভাইয়ের বোঝা উচিত। শেষমেশ রওনা হল ওরা। নিঝুমের আজ খুব ঠান্ডা লাগছে। একটু আগে 1 মিনিট 30 সেকেন্ডের একটা কল এসেছিল অরণ্যর কাছ থেকে, বলল হতে পারে এটা ওর শেষ কল। ওর সিমটা খুলে নষ্ট করে ফেলতে বলছে। অরণ্য ব্যাক করলে ল্যান্ডলাইনে কল করবে। নিঝুম কেবল শুনেছে, কি বলবে কি বলা উচিত ওর মাথায় আসেনি যখন অরণ্য ওর কাছে ক্ষমা চাচ্ছিল। আচ্ছা, অরণ্য কি কাঁদছিল? নিঝুম কোনো রকম অনুভূতি অনুভব করতে পারছে না। সব কেমন সিনেমার মতো মনে হচ্ছে। মনে হচ্ছে ও টিকেট কেটে সিনেমা হলে ঢুকেছে, স্ক্রিনের বাইরে সবটাই ঘন অন্ধকার। নিজের উঁচু হয়ে থাকা পেটে হাত বুলাতে বুলাতে নিঝুম বিড়বিড় করে বলতে লাগল, তোর বাবাইটা না খুব বোকা, ও ঠিক কাল অহনার সাথে কোনো একটা জায়গায় খেয়েছে। আর সেই জন্য কাল থেকে সে যখনই কথা বলেছে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি তো জানি সে কাজে গিয়েছে। তুই ওকে বলতো যে এসব ভেবে যেন আর কষ্ট না পায়। ও সুস্থভাবে ফিরলেই হবে, আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই। অরণ্য বুঝতে পারছে অহনা ওই টানেলের রাস্তায় ধরবে। প্রায়ই ও রাইসুলের সাথে কথা বলছে আর বিভিন্ন জায়গার নাম বলছে। এসব নামগুলো এই কদিনে অরণ্যর খুব পরিচিত হয়ে গেছে। এখন ওই টানেলের ভিতরে সিকিউরিটির ব্যবস্থা কেমন কে জানে। যদিও অরণ্যর সব অস্ত্রই ওর জুয়াতায় বসান হয়েছে। মশিউর যে সব দিক থেকে যজ্ঞ একজন প্ল্যানার, সেটা স্বীকার করতে বাধ্য হল অরণ্য। লোকটা অসম্ভব চতুর আর দক্ষ।
ওরা বাসায় ঢোকার পরপরই গ্রুপের বাকি সবাই ওদের গাড়ি নিয়ে বের হয়ে গেছে। অরণ্য অহনাকে নিয়ে একটা ভাড়ার গাড়িতে করে যাচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে। অরণ্য খুব সাবধানে অহনার চোখ এড়িয়ে একটা কল করল টয়লেটে যাবার নাম করে। টয়লেট থেকে বের হয়ে দেখে ফোর হুইলার একটা গাড়িতে অপেক্ষা করছে অহনা ওর জন্য। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগুতে লাগলো গাড়িটা। ঘণ্টা দুয়েক পরে একসময় একটু একটু করে ঢাল বেয়ে ক্রমশ দূরে সরে লাগল গাড়িটা সাধারণ রাস্তা ছেড়ে। মশিউর যখন টানেলে ঢুকল ততক্ষণে ভীষণাকারে আতশবাজির মতো বুলেট ছোটা শুরু হয়ে গেছে। প্রায় ২০ মিনিট পর শান্ত হয়ে আসল চারদিক। কে যে জখম হল বোঝা মুশকিল। টানেলে অন্য সময় হালকা কিছু বাতি জ্বলে, গোলাগুলিতে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। পার্থকে আপাতত এখানকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সামনে এগুলো মশিউর। টানেল ক্রস করে সামনে বেরোতেই আরও দুটো গার্ডকে ধরাশায়ী করল মশিউর। টানেলের এ পাশটা ওই পাশের মতো নিস্তব্ধ নয়। বেশ কিছু চেয়ার আছে। এক পাশে একটা গুদাম ঘরের মতো দেখা যাচ্ছে। তার পাশেই একটা গাড়ি দেখতে পেল ও। অরণ্যর জুতার ভিতরে টাই পিনের সাথে ইন্ডিকেটর চিপ বসিয়ে দেওয়া হয়েছে। মশিউর নিজের সাথে থাকা ল্যাপটপ ওপেন করে পাসওয়ার্ড দিতেই সেটা কানেক্ট হলো ওগুলার সাথে। অরণ্যর থেকে আসা সিগন্যালগুলো বলছে যে ওরা এখনো চলছে। মশিউর গুদামের পিছনে রাখা গাড়িতে উঠে বসল। গাড়িটা সম্ভবত ওই গার্ডদের কারো। ওদের পকেট থেকেই গাড়ির চাবিটা পেয়েছে ও। মশিউর যখন পৌঁছাল তখন সন্ধ্যা নেমে এসেছে। বাংলোটার গেটের সামনে 4টে গার্ড এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে আর হাসাহাসি করছে। নানা কায়দায় একজন একজন করে ঘায়েল করল মশিউর। অরণ্যর অবস্থা কি সেটা ভিতরে না যাওয়া পর্যন্ত বোঝার কোনো উপায় নেই। বাইরের গার্ডগুলোকে মেরে একে একে টেনে পিছনের বাগানে ফেলতে খানিকটা সময় নষ্ট হল ওর। এখন মশিউরের খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। বউটার চেহারা মনের পাতায় ভেসে উঠছে। এই রাইসুল ওর সাজানো সংসারটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। ভীষণ সুন্দরী ছিল মিশুর মা। রাইসুলের চোখ কিভাবে ওর উপর পড়েছিল জানে না মশিউর। মশিউরের পোস্টিং তখন সাভারে। বাবার বাড়ি ঢাকাতে হওয়ায় ঘন ঘন বাপের বাড়ি যায় বউ। একদিন হঠাৎ খবর পেল কারা ওর বউকে তুলে নিয়ে গেছে। খবর পেয়ে যেতে যেতে বউয়ের লাশ পেল শুধু। এরপর থেকে রাইসুলকে হন্য হয়ে খুঁজেছে মশিউর। একবার প্রায় ধরেও ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে ওর হাত ফসকে বের হয়ে গিয়েছিল রাইসুল। রাইসুল অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করে। তার মধ্যে রাইসুলটা জনপ্রিয়। ওর আসল নাম যে কি বোঝা মুশকিল। একপাশে একটা থলে মতো ব্যাগ নিয়ে বুকের সামনে রাখল মশিউর, তাতে গ্রেনেড ভরল। নিজের ব্যবহারের ওয়ালথার পিপিকে পিস্তলটাকে পকেটে ভরল। আরেক হাতে সাইলেন্সর লাগানো হেকলার অ্যান্ড কচ রাইফেলটা তুলে নিল। যাওয়ার পথে দুয়েকজন করে বন্ধুকে দেখার সাথে সাথেই খতম করতে করতে এগুলো মশিউর। এরপর একরকম হেলতে দুলতে দুলতে বসার ঘরে এসে পৌঁছাল। ওকে দেখে একদম অদ্ভুত ভঙ্গিতে উঠে দাঁড়াল রাইসুল। ওর আশেপাশে তখন 2-4টে গার্ড ছাড়া কেউ নেই। এরকম রাতের অন্ধকারে বিনা দাওয়াতে কেউ এসে হাজির হতে পারে ওর ডেরায়, এটা যেন এক তামাশা রাইসুলের জন্য। ঘরে ঢুকেই রাইসুলের গার্ডগুলোকে পরিষ্কার করল মশিউর। এরপর রাইসুলের দিকে তাকালো শিকার ধরার ভঙ্গিতে। অরণ্য আর অহনাও তখন ওখানে বসা। অরণ্য ভীতু ভীতু মুখ করে বসে আছে, যেন হিংস্র সিংহের সামনে ভীত হরিণ শাবক। রাইসুল একদম গর্জে উঠল অহনার দিকে তাকিয়ে, শেষ পর্যন্ত তাহলে তুই বিশ্বাসঘাতকতাটা করেই ফেললি? বিশ্বাস কর ভাই, আমি কিছু জানি না। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলার সময় পেল না অহনা। তার আগেই রাইসুলের পিস্তল থেকে বের হয়ে আসা বুলেটটা অহনার মাথার ভিতরে ঢুকে গেল।
কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে পড়ে গেল অহনার নিস্তেজ দেহটা। পর মুহূর্তেই মশিউরকে লক্ষ্য করে গুলি ছুড়তে গেলে ভীষণ একটা ধাক্কায় হাতের কবজি উড়ে গেল রাইসুলের। বোকা ভোলা ভালা চেহারার আড়াল থেকে ততক্ষণে বের হয়ে এসেছে অরণ্য। গুড জব অরণ্য। মশিউরের কথায় যন্ত্রণায় ছটফট করতে থাকা রাইসুল বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো অয়ন উর্ফ অরণ্যর দিকে। তুই? অরণ্য ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল রাইসুল। হুমম, তোকে দেখার বড্ড শখ ছিল। তোকে না দেখে মরি কি করে বল। শখ মিটেছে? তোকে নিজের হাতে মারব কুত্তার বাচ্চা, তারপর শান্তি। হা হা করে হাসল রাইসুল। পর মুহূর্তে গুলি করল অরণ্যর বুক বরাবর। জোরে দুম করে একটা শব্দ হল। অরণ্য, আপনি ঠিক আছেন? জি। ধুলা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল অরণ্য। রাইসুল গুলি ছোড়ার সাথে সাথেই মশিউরের রাইফেলও গর্জে উঠেছিল। অরণ্য রাইসুলকে পাগলের মতো হাসতে দেখেই সতর্ক হয়ে গিয়েছিল। রাইসুল গুলি ছোড়ার আগেই অরণ্য একপাশে ঝাঁপিয়ে পড়েছিল। হারামিটা বহুত ডেঞ্জারাস ছিল। সে আর বলতে। দুজনেই ওরা সময় নিয়ে পরীক্ষা করল আসলেই রাইসুল মরেছে কিনা। এরপর বাকি মৃতদেহগুলো চেক করল। পুরো বাড়িটা ভালো করে দেখে যখন দেখল কেউ বেঁচে নেই, তখন সিসিটিভির ফুটেজগুলো কালেকশন করে নষ্ট করে পুড়িয়ে দিল ওরা। গাড়িতে উঠে ওরা যখন ফিরে আসছিল তখন দুজনের চোখ থেকেই অনেকদিনের জমানো কান্না বেয়ে বেয়ে পড়ছিল টুপটাপ শিশিরের মতো। হ্যালো। নিঝুম কোনো শব্দ করতে পারছে না। ওপাশ থেকে যে স্বর ও শুনতে পাচ্ছে ওটা কি আসলেও অরণ্যর? সত্যি অরণ্য কথা বলছে না, ও এমনি এমনি ফোন ধরে দাঁড়িয়ে আছে। কি রে নিঝুম, ওরকম খালি খালি ফোন ধরে দাঁড়িয়ে আছিস কেন মা? একটা ফোন আসল যে। ফোন আসলে কথা বল। অমন হা করে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? না মানে মনে হলো অরণ্য। এত রাতে অরণ্য শুনতো ভালো করে, কি বলে? আমার তো ভয় করছে। ঝুম, দরজা খোল। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, জমে গেলাম। মানে? তুমি? এই তুমি কই? বাসার দরজায় 10 মিনিট বেল বাজাচ্ছি অথচ কেউ খুলছে না। আমি আসছি। না, খবরদার, আম্মুকে আসতে বল। তুমি তাড়াতাড়ি আসতে, যে আমার পোলার কিছু হলে তোমার বারটা বাজাব আমি বউ। না, আমি একদম আস্তে আস্তে আসছি। নিঝুম চেষ্টা করেও টিপে টিপে আসতে পারে না। আনন্দে তখন ওর বুক কাঁপছে। কালকে দুপুরের দিকেই তো অরণ্য কল করে বলেছিল, আর কথা নাও হতে পারে। আর আজ বলছে দরজার ওপাশে। নিঝুম যখন দরজা খুলল, তখন ওর পুরো মুখে নোনা জলের স্রোত বইছে। অরণ্য যখন ওকে বুকে জড়িয়ে নিল তখন নিঝুমের পুরো মুখটা একদম পিচ্ছিল। উমম, এ কি অবস্থা! ফ্যাতো ফ্যাতো করে কেঁদে পুরো মুখ নোনটা বানায় ফেলছে, মনে হচ্ছে করলার বাচ্চাকে খাচ্ছি। নিঝুম তখন কিছুর বলার মতো অবস্থাতেই নাই। ওর এখন এত আনন্দ হচ্ছে যে আজ অরণ্য ওকে বকাবকি করলেও ও কিছু বলবে না। আজ অরণ্য সত্যি সত্যি ওর কাছে ফিরে এসেছে। ওর তখনও বিশ্বাস হচ্ছে না। আসমা বেগম, রায়হান সাহেব নিঝুমের পিছে পিছে এগিয়ে এসে অরণ্যকে দেখতে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন। মাকে জড়িয়ে ধরে অরণ্য যখন বলল, আম্মু, আমরা অয়নের হত্যাকারীর উপযুক্ত শাস্তি দিয়েছি আম্মু। আসমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ওকে আমরা তোমার সামনে নিয়ে আসতাম আম্মু, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ওকে মেরে না ফেললে হয়তো আমার বেঁচে ফেরা মুশকিল হয়ে যেত। না রে অরু, আমার কাছে তোর জীবনের চেয়ে বড় কিচ্ছু নয়। তুই যা করেছিস আমি তাতেই অনেক খুশি বাবা, অনেক খুশি। এটা কি হচ্ছে? কি হচ্ছে? এই মা বেটায় এত আদর সোহাগ চলছে। অফিস থেকে ফিরে মা ছেলের আহ্লাদ দেখে ঘরে ঢুকতে ঢুকতে বলল অরণ্য।
এটা তো হবারই ছিল তাই না? বলে ছেলের নাকের উপর ছোট্ট একটা চুমু খেল নিঝুম। তোমার সামনে অন্য একটা ছেলের ঠোঁটে চুমু খাবো বলেছিলাম না? খাচ্ছি। খাও, বেশি করে খাও। আমারও দিন আসবে। অরণ্যর কথায় খিলখিল করে হেসে ফেলল নিঝুম, আমার আবারও ছেলে হবে। হলে হবে, একসময় না একসময় তো মেয়ে একটা আল্লাহ দিবেই দিবে। সেই আশায় বসে থাকো মেয়ের বাপ। ওকে, এখন সিরিয়াস কথা শোন। ছেলের নাম কি সত্যিই অয়ন রাখতে চাও? কাল আকিকার সময় তাহলে বলে দিও আত্মীয় স্বজনকে। নিশ্চয়ই, অয়ন আমাকে তার সবচেয়ে বড় উপহার দিয়ে গেছে, আমি সারা জীবন এই নামটাকে বাঁচিয়ে রাখতে চাই। ধন্যবাদ। অনেকে আবার অনেক ধরনের কুসংস্কার বিশ্বাস করে কিনা। ছি, অয়ন নাম না রাখলে কি ও আজীবন বাঁচবে? মানুষ মরণশীল, শুধু এটুকু দোয়া রইল যে ওর চাচার মতো অমন অসহায়ের মতো কিছু না হোক। জীবনটা উপভোগ করুক, জীবনে সফল হোক, নিজের স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে সুন্দর একটা সময় কাটাক। হুমম। পরদিন সকালে অয়নকে তৈরি করে শাশুড়ির কোলে দিয়ে দিল নিঝুম। মামুনি, আপনার অয়নকে রেডি করে দিয়েছি, আমার কাজ আজকের মতো শেষ। এখন আমি রেডি হব, আমাকে আর ডাকবেন না। আসমা বেগম মায়া মায়া চোখে তাকিয়ে রইলেন। জানেন, তার অয়ন আর ফিরে আসবে না কখনো, তবু নামটা ডাকতে পেরেই প্রশান্তিতে ভরে যাচ্ছিল মনটা। রায়হান সাহেবকে ডেকে বললেন, দেখো দেখি অয়নের থুতনির সাথে তো নাতির থুতনি একদম মিলে যাচ্ছে তাই না? মিলবেই তো বাপ, চাচা দেখতে একই রকম। তাও তো বটে, একদম মনেই থাকে না আমার ওরা যমজ ছিল। হাসতে হাসতে চোখের পানি মুছলেন আসমা বেগম। ঘরের পিছনের জানালার পর্দা সরিয়ে ঝুমারণ্য তখন বৃদ্ধ একজোড়া বাবা মাকে নতুন করে বাবা মা হওয়ার আনন্দে আনন্দিত হতে দেখছে। অসংখ্য ধন্যবাদ ঝুম, তুমি আমার রঙহীন পৃথিবীটাকে অসংখ্য রঙে রাঙিয়ে দিলে, তোমার এ পাওনা আমি কি করে শোধ করব? আমি তো প্রতিদানের আশায় কিছু করিনি অরণ্য। যা করেছি নিজের জন্য করেছি, আমার ভালোবাসার মানুষটার জন্য করেছি। তাই আমরা কেউ কারো কাছে ঋণী নই। আমরা আমাদের এই ছোট্ট পরিবারটাকে অনেক ভালোবাসি, সেই ভালোবাসা আমাদের এগুলো করিয়েছে। শুধু অনুরোধ ভবিষ্যতে তোমার দুঃসময়ে যেন পাশে রেখ, আগের মতো লুকোচুরি করো না। আদেশ শিরোধার্য ম্যাডামের। বলেই নিঝুমকে বুকে জড়িয়ে নিল অরণ্য। আর কোনোদিন ওই ভুল করব না, সরি। হুমম অরণ্যর বুকে নাক ডুবিয়ে দিল নিঝুম। এই মানুষটা কেমন করে ওর সমস্ত পৃথিবী হয়ে গেল অথচ 1 বছর আগেও ওরা একজন আরেকজনকে চিনতও না। অরণ্যর হঠাৎ কি হলো কে জানে নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, ঝুমঝুমি ভালো আছো? সমাপ্ত।